বন্ধুরা, ধারাবাহিক উপন্যাস জাগরি, লেখক সতীনাথ ভাদুরী, আজ তার ৪র্থ খণ্ড। গল্প পাঠে আমি সাগর লাহিড়ী। হাসপাতালের ওয়ার্ডের পাহারা কেবল রাত্রে হাঁক দেওয়ার সময় জমার সংখ্যা হইতে হঠাৎ একটা কম সংখ্যা গণনা করিয়া চিৎকার করিতে থাকিবে, আর নিশীথের নিস্তব্ধতা ভঙ্গ করিয়া গুমটির ওয়ার্ডারকে রসিকতা করিয়া খবর দিবে, এক আসামি একদম রিহা। রেলগাড়ির বাঁশির শব্দ শোনা যাইতেছে। 12টা কখন বাজিয়া গেল? এই ট্রেন ছাড়িল। স্টেশন অনেক দূরে, তবু যেন মনে হয় প্ল্যাটফর্মের কোলাহল কানে আসিতেছে। যাত্রীদের হুড়োহুড়ি, কোলে কোলে এধার। সেই রাউতারা স্টেশনের স্টেশন মাস্টারের চিৎকার, ঘণ্টা ঘণ্টা সিগন্যালের ঘণ্টা দেয়। রেলগাড়ির বাঁশির শব্দ জেলের সীমিত জগতের সহিত উন্মুক্ত উদার পৃথিবীর সংযোগের সূত্র। এত প্রাণ উদাস করা, কত উতাল করা বাঁশির স্বর কোন বৈষ্ণব কবিও কোনোদিন কল্পনা করিতে পারেন নাই। কানের ভিতর দিয়া মরমে পশিল গো। আজ আর ছন্দবদ্ধ শব্দ বিন্যাস মাত্র নয়, কোনো অজ্ঞাত ইথারের কম্পন মনের অবরুদ্ধ তন্ত্রীকে এত তরঙ্গিত করে। চটকলের ভোরের ভেপু মজুর বস্তিতে সাময়িক আলোড়ন জাগায় বটে, কিন্তু রেলের বাঁশি আনে প্রতিটি কয়েদির হৃদয় দ্রুততর স্পন্দন, প্রাণে জাগায় এক সুপ্ত মধুর স্মৃতি, রূপ দেয় কত কায়াহীন আকৃতি ও বাসনাকে। রেলগাড়ি চলার শব্দ শোনা যাইতেছে দূরে, কত দূরে চলিয়া যাইতেছে। আধারের দুই পাশের কিছু দেখা যায় না, কেবল অনুভব করা যায় বিশালহীনতা। কোনো প্রাচীরের বাধা নাই। বিএনডব্লিউ আর বদলাইয়া বোধহয় সব গাড়ির ওপর লেখা হইয়াছে ওটিআর। বিএনডব্লিউ নাম যে কোনোদিন পরিবর্তিত হইতে পারে, ইয়া ভাবিতেই কেমন লাগে। পৃথিবীতে দিকে দিকে কত পরিবর্তন অহরহ ঘটিতেছে, কিন্তু তাহার মধ্যেও কত জিনিসের আমরা স্থির অপরিবর্তিত রূপ ব্যতীত কল্পনা করিতে পারি না। বাবার দাড়ি গোপ কামানো মুখের কথা আমি কখনো ভাবিতে পারি না। ভাবিলেই হাসি আসে। ধর, তাও কি হয় নাকি? কেবল রেলগাড়ির শব্দ নয়, বাহিরের যে কোনো আওয়াজ, জেল কোয়ার্টার্সের কুকুরের ডাকটি পর্যন্ত শুনিতে মিষ্ট লাগে। সেদিন জেলের বাহিরের রাস্তা দিয়া একদল ছেলে হিপ হিপ হুররে চিৎকার করিয়া চলিয়া গেল। বোধহয় কোনো ম্যাচ খেলিয়া ফিরিতেছিল। কত পুরনো স্মৃতির সহিত এই ধ্বনির সম্বন্ধ। ছোট ছেলে মেয়ে কত দিন দেখি নাই। হাফ প্যান্টে পরিহিত ছোট ছেলে মেয়ে কত দিন দেখি নাই। হাফ প্যান্ট পরিহিত 9 বৎসরের ক্যাপ্টেন নীলু একটি চীনামাটির কাপ সরার লইয়া গলা ফাটাইয়া চিৎকার করিতেছে, হিপ হিপ হুররে। গরমের পরিশ্রমে চিৎকারে মুখ লোহিতাব। বেলা 3টায় আর রাত্রি 12:30 বাজে রেলগাড়ির বাঁশি। সকাল 5টায় আর বিকেল 6:30 বাজে স্টিমারে ভেপু। আমার ঘড়ি সেলের সম্মুখের ছায়া অপেক্ষাও অনেক নিশ্চিত। আমার কল্পনা বিলাসের সাথে যখন তখন অ্যারোপ্লেনের শব্দ শুনি। রাত্রে তো প্রতি 2 ঘন্টায় একখানি করিয়া যায়। বোধহয় ডাক লইয়া যায় আসাম ফ্রন্টে, কিন্তু সে শব্দ মনে কোনো স্মৃতির সুবাস জাগায় না। হয়তো মুহূর্তের কৌতূহল, প্রত্যহ কোথায় যায়, রাত্রে পথ কেমন করিয়া ঠিক করে, কম্পাস, ম্যাপ, রেল লাইন, গঙ্গা, এর বেশি নয়। দিনের বেলায় যেদিন অনেকগুলি এরোপ্লেন একসঙ্গে যায়, আমি সেলের মধ্যে হইতে শুনি যে 9 ও 10 নম্বরের বোমার বাবু 2টি আমাকে খবর দিবার জন্য চিৎকার করিয়া গুনিতেছে, 1 2 3 4। কিন্তু কি জানি কেন এরোপ্লেনের শব্দ আমার মনে কোনো সাড়া জাগায় না। আমার পরিচিত জগতের মধ্যে ইহাদের স্থান নাই, কারণ মাটির সহিত ইহাদের সম্বন্ধ গৌণ। এই জন্যই বোধহয় কাক, শালিক, চড়ুই প্রভৃতি যে পাখিগুলির জেলের ভেতর দেখিতে পাই, সেগুলি দৃষ্টি আকর্ষণ করে মাত্র। মনকে উদ্বেলিত
করিতে পারে না। এগুলো একঘেয়েমির জীবনের পরিবর্তন আনিবার কাজ করিতে পারে, কিন্তু তার বেশি নয়। বিরহী যক্ষের মেঘদূত, বিরহিণী রাধার হংসদূত কেবল কবির কল্পনা বিলাস। বাস্তব মানব চরিত্রের অভিজ্ঞতার ছাপ উহাতে নাই। সিপাহীজি বসিয়া ঢুলিতেছে। অতি পরিচিত বিড়ালটি ধীরে ধীরে আমার দিকে আসিতেছে। বিড়ালটি থমকাইয়া দাঁড়াইল। বোধহয় আমি দরজার উপর বসিয়া আছি বলিয়া আসিতে সাহস পাইতেছে না। প্রত্যহ দিনে ও রাত্রে আসে থালা চাটিবার জন্য। সপ্তাহে একদিন একটু একটু দই পায়। অন্যদিন কি খাইতে আসে? জেলে থাকিয়া অল্প অল্প নিরামিষও খাইতে শিখিয়াছে। আশ্রমে সহদেওর যে কুকুরটি ছিল সেটি দেখিতাম নিরামিষই পছন্দ করিত। এখন কুকুরটি কোথায় আছে? সহদেওয়ের দাদা বোধহয় উহাকে বাড়ি লইয়া গিয়াছে। লণ্ঠনের আলোতে বিড়ালটির গায়ের রং পরিষ্কার দেখা যাইতেছে। বাঘের মতো হলদে, কালো ও ধূসর ডোরা কাটা, বেশ দেখিতে বিড়ালটি। সেদিন জেলা সাহেব রসিকতা করিলেন, কে বিড়ালটির সঙ্গে আলাপ জমাইয়াছেন নাকি? কি নাম দিয়াছেন? আমি জবাব দিই, না, এমনি এসেছে। তাহলে এর নাম দিন তোজো। তারপর নিজের রসিকতায় নিজেই মুগ্ধ হইয়া হো হো করিয়া হাসিয়া ওঠেন। জেলা সাহেবের দাঁতগুলি মুক্তার মতো সাদা, টুথপেস্টের বিজ্ঞাপনের দাঁতের মতো। আমি উঠিয়া পাশে সরিয়া দাঁড়াইলাম বিড়ালটিকে পথ দিবার জন্য। বিড়ালটি একবার ডাকিল। এখনও আমাকে বিশ্বাস করিতে পারিতেছে না। ভাতের থালা হইতে একটু তরকারি উঠাইয়া লইলাম। ধুঁদুলের তরকারি। বিড়ালে ধুঁদুলও খায় নাকি? এক টুকরো ছুঁড়িয়া বিড়ালকে লক্ষ্য করিয়া মারিলাম। বিড়ালটি মেও করিয়া পালাইল। ধুঁদুলের টুকরোটি কিন্তু গড়াদে লাগিয়া গিয়াছে, দরজার বাহিরে যায় নাই। আমি আর নীলু কমলা লেবু খাইতেছি আশ্রমে মার ঘরে তক্তপোষের উপর বসিয়া। দুইজনের ভিতর প্রতিযোগিতা চলিতেছে। কমলা লেবু ছিবড়া জানলার গড়াদের ভিতর দিয়া বাহিরে ফেলিতে হইবে, গড়াদে যেন না লাগে। কিন্তু কি আশ্চর্য, অধিকাংশই গড়াদে লাগিয়া যাইতেছে। কয়টাই বা গড়াদের লোহা, আর কতটুকু জায়গায় বা উহা ঢাকিয়া আছে, কিন্তু তথাপি ছিবড়ার অধিকাংশই উহাতেই লাগিবে। ঘুরিয়া ফিরিয়া কেন নীলুর কথাই বারবার মনে পড়ে। যে জিনিস ভুলিতে চাহিতেছি তাহারই জন্য নয়তো? কেন তো যে কথা আজ কতদিন হইতে মনে মনে বলিতেছি, এ কথা কি আমার অজ্ঞাত মন কিছুতেই লইতে পারিতেছে না? সত্যই আমি জানি যে নীলু আমার বিরুদ্ধে সাক্ষ্য দিয়া নিজের কর্তব্য করিয়াছে। কোনো আত্মসম্মানশীল সত্যনিষ্ঠ রাজনৈতিক কর্মীর ইহা ছাড়া গত্যন্তর ছিল না। কিন্তু ইহা হইল যুক্তির কথা। সুপ্ত চেতনা হয়তো ভাবে যে এ যুক্তি কোর্টে চলিতে পারে, বইয়ের ছাপার কালিতে ইহা দেখিতে ভালো, কিন্তু অন্যত্র ইহার স্থান নাই। তা না হইলে ঘুরিয়া ফিরিয়া নীলুর কথাই মনে হইবে কেন? নিজের পার্টির প্রতি একনিষ্ঠতা দেখাইবার জন্য সহোদর ভাইয়ের ফাঁসির পথ সুগম করিয়া দেওয়া হৃদয়ের সততার প্রমাণ, না রুগ্ন মনের সূচিবাইয়ের পরিচয়? বোধহয় নীলুর ব্যবহার আমার ভিতরের আসল আমি কিছুতেই সমর্থন করিতে পারিতেছি না। তাই ওপরের আমি পুরাতন স্মৃতির মধু দিয়া সেই দহনের জ্বালা স্নিগ্ধ করিতেছি। আবার আসিয়া দরজার সম্মুখে বসি। একবার বাঁ দিকে ভর দিয়া, বাম হাত দিয়া গড়াত ধরিয়া, ডান দিকে ভর দিয়া ডান হাত দিয়া গড়াত ধরিয়া বসিয়া যেরূপ স্বাভাবিক ও স্বস্তিকর মনে হয়, বাঁ দিকে ভর দিয়া বসিলে সেরূপ মনে হয় না। ঠিক নিচু জায়গাটার উপর বসিয়াছি, খুব বড় বুড়ো হাতির ঘাড়ের উপর। ঠিক মাহতের পিছনে বসিয়াছি মনে হইতেছে। এমন সব উদ্ভট কল্পনা মাথায় আসে। উদ্ভট আবার কিসে হইল? সেই কারাগোলার ধনী গৃহস্থ ধনপত যাদবের গ্রামে গিয়েছিলাম। পুলিশের ধারণা তাহার ডাকাতের দল আছে, তাহার ওপর বিএল কেস চলিবে। তখন কংগ্রেস মিনিস্ট্রির সময়। সে আমাকে লইয়া গিয়েছে নিজের গ্রামে মিটিং করিবার জন্য। উদ্দেশ্য দারোগাকে ভয় দেখানো। দারোগা যাহাতে ভাবে যে সে কংগ্রেসের লোক। খুব ঘটা করিয়া মিটিং হইল। সে খাওয়া দাওয়ার পর বলিল, চলুন, শিকারের আয়োজন করিয়াছি।
বাবলা ও কেয়া গোলাপের জঙ্গলের দিকে হাতির পিঠে চলিয়াছি। আমি ঠিক মাহুতের পিছনে। বুড়ো হাতি, ঘাড়ের কাছটি একটি বেশ বড় গর্তের মতো হইয়া গিয়াছে। তার মধ্যে বেশ আরাম করিয়া পদ্মাসনে বসিয়াছি। জঙ্গল আরম্ভ হইল। সেখান হইতে কিছু দূর আগে গিয়াছি। সম্মুখে একটি প্রকাণ্ড অশ্বত্থ গাছ। হঠাৎ হাতিটির অশ্বত্থ পাতা খাইবার খেয়াল হইল। সুরটি তুলিয়া একটি ছোট শাখা ভাঙিবার চেষ্টা করিল। নিমেষে কি যেন হইয়া গেল বুঝিতে পারিলাম না। আমার মনে হইল যে আমাকে জাঁতার মধ্যে ফেলিয়া চূর্ণ বিচূর্ণ করিবার চেষ্টা করা হইতেছে। যে গহ্বরের মধ্যে বসিয়াছিলেন, হাতিটি মাথা উঁচু করিয়া তা সংকুচিত হইয়া আমার নিম্নাঙ্গ চাপিয়া ধরিয়াছে। আমি যন্ত্রণায় চিৎকার করিয়া উঠিলাম। মাহুত বুঝিতে পারিয়া হাতির সুরটি নামাইয়া দিল। আমি নামিয়া পড়িলাম। পায়ের দিকটা অবশের মতো হইয়া গিয়াছে। আমার সেলের ওয়ার্ডার দেওয়ালে হেলান দিয়া ঘুমাইতেছে। পাগড়িটি খুলিয়া পাশে রাখিয়াছে। 3 নম্বর সেলের ওয়ার্ডার বোধহয় ঘুমাইতেছে। আর বাহিরে এই ওয়ার্ডারের পদশব্দ শোনা যাইতেছে। সেলগুলি শান্ত, সকলেই ঘুমাইয়া পড়িয়াছে। পাগলটিও কি আজ ঘুমাইয়া পড়িল? বোমার বাবুরা বোধহয় আলো জ্বালিয়া পড়িতেছে। ঝিঁঝির ডাক শোনা যাইতেছে, কিন্তু আশ্রমের ঝিঁঝির ডাকের মতো ঐক্যতান অত সজীব নয়। শীতের রাত্রে ছোটবেলায় ঘুম ভাঙিলে ঝিঁঝির ডাক যে রহস্যের রংমহল খুলিয়া দিত, এ ডাক সেরূপ প্রাণবন্ত নয়। নীলু বলিত যে উহা একরকম পিঁপড়ার ডাক। কে উহার সহিত তর্ক করিবে? জেলের আবহাওয়ার সহিত ঝিঁঝির ডাক যেন খাপ খায় না। রুটিন, সংখ্যা গণনা, শৃঙ্খল, প্রাচীর, নিয়মাবর্তিতার মধ্যে এই বিলাসের স্থান কোথায়? কিন্তু দেওয়াল আর গড়ার দিয়া কি সব জিনিস আটকানো যায়? হুড়মুড় করিয়া নতুন দলের ওয়ার্ডার ঢুকিল। তাহা হইলে 1টা বাজিল। নিশ্চয়ই উহারা 3 জন। একজন আমার সেলের, একজন 3 নম্বর সেলের, আর একজন ওয়ার্ডের। একজন আমার সেলের আঙিনায় ঢুকিল। সে নিদ্রিত ওয়ার্ডের পাগড়িটি উঠাইয়া আস্তে আস্তে বাহিরে রাখিয়া আসিল। তারপর ওয়ার্ডার ডাকিল, এ হায়দার, আজকে এখানে ঘুমোবে নাকি? সে ধর্মর করিয়া লাফাইয়া উঠিয়াছে। জেলার সাহেব আসেন নাই তো? না। কে? কিষণচন্দ? নয়া দফা আসিয়া গিয়াছে? এ ভাই, দিল্লাগি করিও না। পাগড়িটি কোথায় রাখিয়াছে বলো? নতুন সিপাহী বলে, আমি কি জানি। বা রে বা, আমি তো এই আসিতেছি। হায়দার প্রথমে বিশ্বাস করে না, পরে আতঙ্কে তাহার মুখ ফ্যাকাশে হইয়া যায়। সে সবে নতুন চাকরিতে পাকা হইয়াছে। চাকরিতে ঢুকিয়াই গল্প শুনিয়াছে জেলার সাহেব রাউন্ডে আসিয়া নিদ্রিত সিপাহী দেখিলে তাহাকে তখন কিছু বলে না, কেবল তাহার পাগড়িটি সরাইয়া রাখেন, পরে তাহার জরিমানা হয়। এই তো গত সপ্তাহে হরে কিশুন ওয়ার্ডারের তাকদিরে এরূপ ঘটিলে সে কাপড়া গুদামের ইনচার্জ কয়েদি বীরবিলাসকে 1.5 টাকা দিয়ে একটা পাগড়ি জোগাড় করিয়াছিল। জেলার সাহেব পরের দিন প্যারেডের সময় তাহার পাগড়ি দেখিয়া এই পাগড়ি কোথায় পাইয়াছে সে কথা জিজ্ঞাসা করেন। প্রথমে হরে কিশুন সাফ ইনকার গিয়া, তাহার পর জেলার সাহেবের জেরায় সব কথা বলিয়া দেয়। মাঝের মধ্যে সে নিজে একা গেল না, বীরবিলাসকেও সঙ্গে নিয়ে সঙ্গে লিয়ে দিয়ে সাফ কিষণচন্দ্র মুখভঙ্গির সহিত একটি তুড়ি দিয়া তাহার গল্প শেষ করিল। হায়দার এতক্ষণে বুঝিতে পারিয়াছে। সে খোসামত করিয়া পাগড়িটি ফেরত চায়। ঘর মুখো অপর 2টি ওয়ার্ডারও আমার সেলের সম্মুখে আসিয়া জড়ো হয়। হায়দার পাগড়ি ফেরত চাইলে হায়দার পাগড়ি ফেরত পাইল। সকলে মিলিয়া নিষ্পত্তি করিয়া দিল, কাল দুপুরে হায়দারের আপার ডিভিশন রাজবন্দীদের ওয়ার্ডে ডিউটি থাকিবে। সেখান হইতে 1 গ্লাস দুধ কাল সে কিষণচন্দ্রকে খাওয়াইবে। হাসিতে হাসিতে সকলে বাহির হইয়া যায়। ইহাদের এই কর্মক্লান্ত জীবনের মধ্যেও সুখ আছে। নিশ্চিত বেতন, স্ত্রী পুত্র পরিবার। ট্যুর হইতে ফিরিয়াছি। সরস্বতীর সিথিতে সিঁদুর, হাতে শাখা, দোরগড়ায় দাঁড়াইয়া হাসি হাসি মুখ, সলজ্জ উৎকণ্ঠার সহিত বলে, বসো, একটু চা করে নিয়ে আসি। আমি উত্তর দিই না। হাসিতে হাসিতে তাহার পিছনে পিছনে গিয়া রান্নাঘরে পিঁড়ি পাতিয়া বসি। ভিজা কাঠে ফু দিয়া আগুন ধরাইবার চেষ্টায় আরক্তিম ঘর্মাক্ত মুখমণ্ডল
একরাশ অসংবৃত চুল ঢালিয়া গিয়াছে, হইতে পারিত, কিন্তু আমার জীবনে কৃচ্ছ সাধনের আদর্শে গড়িয়া তোলা। আর যদি আমার মনের বাসনা অন্য রূপও হইত, তা হইলেই কি উপায় ছিল? চিরকাল পাড়া প্রতিবেশী সকলের মুখে শুনিয়াছি, বিলুর মতো ছেলে দেখা যায় না। আর এই প্রশংসা বজায় রাখিবার আকাঙ্ক্ষা নিবৃত্তির পথ হইতে আমাকে কখনোই বিচ্যুত হতে দেয় নাই। মনের কত দুর্নিবার বাসনাকে কষাঘাতে সংযত করিয়াছি, কিন্তু আমার ভাবধারার সাবলিমেশন হইয়া কি আমি কোনো উচ্চতর স্তরে পৌঁছাইয়াছি? না, তাহা হইলে আজ মনে এ সংশয় জাগিবে কেন? কত প্রকারের ভোগের আশঙ্কা কেন মনের কোনো উকিঝুঁকি মারিবে? কিছুই করিয়া যাইতে পারিলাম না, ইতিহাসের নাম রাখিয়া যাইতে পারিলাম না। কেবল ফুটবল ম্যাচের টিকিট ক্রয়ার্থীদের ন্যায় দেশসেবকদের অন্তহীন বিসর্পির লাইনে নিজের স্থান করিয়া লইবার সুযোগ পাইয়াছিলাম মাত্র। আমার কথা আমার প্রতিবেশীরাও বোধহয় আগামী সপ্তাহে ভুলিয়া যাইবে। এখনই মনে আছে কিনা কে জানে। তবে এতদিন কি করিলাম? আমি তো অতিমানব নই, অতি সাধারণ রক্ত মাংসের মানুষ। মানুষের সকল দোষ, ভ্রান্তি, দুর্বলতা আমার মধ্যে। কিটস 25 বৎসর বাঁচিয়াছিলেন, শেলি 30 বৎসর, পিট 23 বৎসর বয়সে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী ছিলেন। আর আমি 33 বৎসর বয়সে কুকুর বিড়ালের মতো মরিব? কেহ জানিবে না, কেউ শুনিবে না, কেহ দুফোঁটা তপ্ত অশ্রু ফেলিবে না। যাহা কিছু করিবার চেষ্টা করিয়াছি তাহা একেবারে ব্যর্থ হইয়া গিয়াছে। এই নিষ্ফল প্রয়াসের কোনোই মূল্য নাই। কবিও তো এই ছন্দ গাথন যে কিছুই পৃথিবীতে ব্যর্থ হয় না, যে নদী মরু পথে ধারা হারায় সে সার্থক। এ সকল কথা সম্পূর্ণ অর্থহীন। যে কবির ব্যর্থতার অনুভব নাই, ইহা তাহারই ভাববিলাস। না, হয়তো ইহা সম্পূর্ণ নিরর্থক নয়। আমার ন্যায় 2-4টি জীবনের মূল্য কি? যাহা দেখিয়াছি জনশক্তির প্রকৃতি স্বরূপ, গত আগস্ট মাসে যাহা দেখিয়াছি, যুগ যুগ সঞ্চিত জগদ্দল পাথরের নিচে যে সুপ্ত শক্তির সন্ধান পাইয়াছি, তার সচেতন হইলে কি যে করিতে পারে, তার পূর্ব স্বাদ লোককে বুঝাইতে আমার দান নগণ্য নয়। রাজনৈতিক কর্মীর পদ বড় কঠিন বন্ধুর। তখ্ত ইয়া তখ্তা, সিংহাসন অথবা ফাঁসির মঞ্চ। আশা রাখিবে ফাঁসির রজ্জুর, হয়তো গৌরবের রাজমুকুট পাইতে পারো। অপার ক্লেশের জীবন, দিন দিন তিলে তিলে নিজের জীবনী শক্তি উৎসাহ ক্ষয় হইতে যাইতে দেখিবে। নিজের মনের তৃপ্তি ছাড়া আর কিছুর আশা রাখিলে নিরাশ হইতে হইবে। পঞ্জীভূত তাচ্ছিল্য ও উদাসীনতার ভারে জীবন দুর্বহ হইয়া উঠিবে। এক পদ অগ্রসর হইতে যাও, 100 লোকের স্বার্থে আঘাত লাগিবে। প্রত্যেকে হইয়া দাঁড়াইবে তোমার শত্রু। একজন লোকের সম্মান আকর্ষণ করিতে পারো, কিন্তু পদে পদে অনুভব করিবে যে তুমি 10 জন লোকের উপেক্ষা ও উপহাসের পাত্র। এ জীবন হইতে জেলে আসিতে পারা স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া বাঁচা। মৃত্যুদণ্ড সাপে বর। কত লোক তো যুদ্ধে মরিতেছে বিনা অপরাধে, কেন তাহা তাহারা বোঝে না। কত লোক অনাহারে মরিতেছে, বিনা চিকিৎসায় মরিতেছে। অপরাধ যে জন্মের উপর তাহার কোনো হাত ছিল না, তাহারাই আমোঘ নির্দেশ। পথে গাড়ি চাপা পড়িয়া মরার মতো, মাঠে সাপে কামড়াইয়া মরার মতো রাজনীতি ক্ষেত্রে মৃত্যুদণ্ড একটি সামান্য আকস্মিক দুর্ঘটনা মাত্র, তাহার বেশি কিছু নয়। দলের বাইরে পৃথিবীর সহিত সংঘর্ষ, কত প্রতিক্রিয়াশীল শক্তির সহিত সংঘর্ষ, তার জন্য তো সকল রাজনৈতিক কর্মী প্রস্তুত হইয়া থাকে। কিন্তু ভিতরে ভিতরে সংঘর্ষ আরো ভয়ানক। উপদলে উপদলে সংঘর্ষ, ব্যক্তিতে ব্যক্তিতে সংঘর্ষ, স্বার্থে স্বার্থে সংঘর্ষ, জাতিতে জাতিতে সংঘর্ষ, প্রদেশে প্রদেশে সংঘর্ষ। প্রাণ একেবারে অতিষ্ঠ হইয়া ওঠে এ সব রাজনীতি খেলার নিয়মের মধ্যে। নিষ্ঠুরের নিষ্করুণ নিয়ম। দুর্বলের স্থান এখানে নাই।
সবাই আগে চলিয়াছে, পিছনের লোকে পড়িল কি মরিল তাহা ফিরিয়া দেখিবার দরকার নাই। বাবু, খুব মশা কামড়াইতেছে নাকি? ওয়ার্ডার জিজ্ঞাসা করে। হ্যাঁ, কেন? একটু মিট্টি কা তেল, কেরোসিন তেল বদন মে শরীরে লাগাইয়ে লউন না কেন? সরিষার তেল এখন তো পাওয়া যাইবে না, না হইলে চেষ্টা করিয়া দেখিতাম। আচ্ছা দাও। আর ভাবি যে সরিষার তেল না পাওয়া যাওয়াই ভালো। সেই দিন সরিষার তেল লাগাইয়া শুইয়াছিলাম, ঘুম ভাঙিয়া দেখি অসংখ্য পিঁপড়াতে সর্বশরীর ভরিয়া গিয়াছে। ছোট লাল পিঁপড়াগুলি বোধহয় তেল খাইতে ভালোবাসে। ওয়ার্ডার লণ্ঠনের কাগজের ছিপিটা খুলিয়া তাহারই খানিকটা ছিঁড়িয়া লইয়া একটি লম্বা করিয়া পাকায়, আর তাহার ডুবাইয়া ডুবাইয়া আমার হাতে 2-1 ফোঁটা করিয়া কেরোসিন তেল দেয়। আমি তাহার সর্বাঙ্গে বেশ করিয়া মাখি, কেমন ঠান্ডা ঠান্ডা লাগে, অডিকলনের মতো। ডিগবয় কি মশা নাই? করিয়াছিল বটে মেজর গোমেজ পাটনা ক্যাম্প জেলে। কেরোসিন তেল দিয়া কি একটা ইমালসান তৈরি করিয়াছিল। অত বড় জেলে একটি মশাও ছিল না। সাহেব খামখেয়ালি হইলে কি হয়, ছিল কাজের লোক, পাগলাটে গোছের, কালো লম্বা। বলি তো আমি ইন্ডিয়ান। একদিন গয়ার একটি রাজবন্দীকে বলিয়াছিল, জওয়ান তুম ভি সালা হাম ভি সালা, मैं सब साला से माफ़ी मांगता हूँ। সকলকে জোয়ান বলিত। হেইও জোয়ান, হেইও। বড় বড় গাছের গুড়ি গড়াইয়া আনিয়া রাস্তা স্তূপীকৃত করিতেছে কবাইয়া গ্রামের শতাধিক লোক। হাস্য কৌতুকের মধ্যে ধামদাহা। পূর্ণিয়া রোডের ওপর গাছের গুড়ির একটি ব্যারিকেড গড়িয়া উঠিল। অদম্য উৎসাহ অসম্ভবকে সম্ভব করিয়া তুলিয়াছে। যে গরিব কিষানের দল জীবনে কখনো প্রাণ খুলিয়া হাসিবার অবকাশ পায় নাই, তাহাদের আজ হইল কি? প্রত্যেকেরই কিছু না কিছু বলিবার আছে। এ কয়দিন সকলেরই কিছু কিছু গল্প জমিয়াছে। অভাব শ্রোতার। বীরগাঁও থানায় গুলি চলিয়াছে, 47 জন মরিয়াছে, ঘায়েলের তো অন্ত নাই। দারোগা সাহেবের স্ত্রী বলিয়াছেন যে দারোগা সাহেব যদি চাকরিতে ইস্তফা না দেন, তাহা হইলে আর তিনি উহাকে রাঁধিয়া দিবেন না। গ্রাম্য পঞ্চায়েত হড়খু হাজামকে জরিমানা করিয়াছে, সে নায়েববাবুর হাজামাত করিয়াছিল। হড়কু সকলের সম্মুখে কসুর স্বীকার করিয়াছে। সে বলে, নায়েববাবুকে গান্ধী টুপি পরিতে দেখিয়া আমি ভাবিলাম মহাত্মাজি মে নাম লিখাইয়াছেন। আমাকে যাহা ইচ্ছা সাজা দাও, কেবল আঙুলটি কাটিয়া লইও না। টমি আর পল্টন সব কুশি নদীর মধ্যে স্টিমারে রহিয়াছে। ডাঙ্গার উপর রাত্রি কাটাইবার সাহস নাই। আরও কত রকম গল্প। কাঠের গুড়ির স্তূপ অনেক উঁচু হইয়া উঠিয়াছে, আর মিলিটারি লরি আসিতে পারিবে না। এতক্ষণ মনে পড়ে নাই রহুয়ার কাছে রাস্তার ধারে বড় বড় বটগাছ। চলো হো, চলো হো। কুড়ুল, কোদাল, দা, কাটারি যে যাহা পাইয়াছে হাতে লইয়াছে। কুইক মার্চ নয়, বেশ দ্রুত দৌড়। পরিশ্রান্ত হইলেও থামিবার উপায় নাই। হরেশ্বরের হাতে ছোট একটি কংগ্রেস পতাকা। সে সবে মাত্র মাস কয়েক আগে কংগ্রেস সেবা দলের ট্রেনিং পাইয়াছে। জেলা কংগ্রেস কমিটি গ্রামরক্ষী দলের জন্য একটি ট্রেনিং ক্যাম্প খুলিয়াছিল তাহাতে। গ্রামে তাহার এখনও কদর কত। কিছুদিন হইতে সে গ্রামে দেখাইতেছিল তাহার নতুন শেখা জুজুৎসুর প্যাচ, লাঠির পায়তারা আর সাইকেল চড়া। সে গান আরম্ভ করিয়াছে, নওজওয়ান নিকলে। হাঁপাইতে হাঁপাইতে বাল বৃদ্ধ সকলে উহা বলিবার চেষ্টা করিতেছে। রহুয়া, রহুয়া গ্রামের লোকেরাও আসিয়া জুটিল। 2 ঘণ্টায় রহুয়ার পর্ব শেষ। আবার চলো হো, চলো হো। কৃত্যানন্দনগর রেল স্টেশনের দিকে। রাস্তা বন্ধ করার কোনো উদ্দীপনা নাই। গ্রাম জ্বালাইবার পর এসব কাজ নেহাত পানসে লাগিতেছে। এবার কবাইয়া রহুয়ার সমবেত জল, ভূতাবিষ্ট ও নেশাগ্রস্তের মতো। আমাকে সাইকেল হইতে নামিতে দিবে না। সকলে মিলিয়া সাইকেল ঠেলিয়া লইয়া যাইবে। অত লোকের মধ্যে কি সাইকেল বসিয়া যাওয়া যায়? কে কাহার কথা শোনে? গান্ধীজি কা জয়, সম্মুখে কাদা, কোচ পরোয়া নাই হয়। ভারত মাতা কি জয়, উহার ভেতর দিয়াই সাইকেল চলিবে। বোম্বাই সে আয়া তাজা খবর। কত নতুন খবর। রহুয়ার একটি ছাত্র পকেট হইতে একটি লিথো করা কাগজ বাহির করিয়া আবৃত্তির ভঙ্গিতে পড়ে। কাগজখানির ওপর বড় বড় অক্ষরে লেখা, দেশ কি পুকার, দেশের আহ্বান, জিন্না সাহেব গ্রেপ্তার হো গে।
विजय लक्ष्मी पंडित पर गोली चलाई गई, मुंगेर जिला में स्वराज हो गया, आरो अनेक चांचल्यकर घटना। आज आर सम्भव असम्भव विचार करिबार क्षमता ताहादेर नाई, থাকিবেই বা কেমন করিয়া। গত কয়েকদিনে তাহারা কত অসম্ভব জিনিসকেই সম্ভব হইতে দেখিয়াছে। কোনো কথাই মিথ্যা বলিয়া ভাবিতে তাহারা ভরসা পায় না। সদর কালেক্টরি যেদিন দখল করা হইবে সেদিন রহুয়া কাবাইয়ার সম্মিলিত জত্থাকে নেতৃত্ব করিবে তাহা লইয়া বেশ বচসা জমিয়া উঠিয়াছে। কাবাইয়ার হরেশ্বর না রহুয়ার তিলকধারী সিং। হরেশ্বর সেবাদল ট্রেনিং পাইলে কি হয়, এখনো ভালো করিয়া মোচও ওঠে নাই। কাবাইয়ার লোকেরা বলে ও তো ভুতরু। আর তিলকধারী সে তো 32 में हो आया है, অর্থাৎ 1932 সালে জেলে গিয়েছিল। এই বুঝি আমাকে সালিশ মানে। রহুয়া গ্রামের ভিতর রাস্তা দাঁড়াইয়া আছে এক বৃদ্ধা আর কতগুলি অর্ধ উলঙ্গ বালক বালিকা। শুনিলাম বাদার বাহারগামিয়ার মা, যাতে মুচি, গ্রামের ভিতর থাকিবার প্রথা নাই, সেই জন্যই তাহাদের বলে বাহারগামিয়া। একটি ছেলের হাতে গাঁদা ফুলের মালা। বাদরের মা আর সব ছেলেমেয়েরা একসঙ্গে বলিয়া উঠিল প্রণাম। বোধহয় পূর্ব হইতে শিখানো। বৃদ্ধা সংকুচিতভাবে আমাকে বলে, আপনাকে তো খাতিরদারি কিছু করিতে পারিলাম না, আর করিতামই বা কি? আপনার মঞ্জুরি রাহাট, মঞ্জুর করা কুয়া ছিল বলিয়া সুখে দিন কাটিয়া যাইতেছে। 2 বৎসর হইতে কিছু কিছু বালি জমিতেছে। বৃদ্ধা দেখিলাম খুব কথা বলিতে ভালোবাসে। মনে পড়িল আর্থকোয়েক রিলিফের কুয়াটির কথা। কংগ্রেস ভলেন্টিয়ার বিরিঞ্চি মুখসুদন সিংয়ের নিকট হইতে 5 টাকা ঘুষ লইয়া তাহার কামতে কূপটি তৈরি করিয়া দিবার কথা দেয়। আমি ইন্সপেকশনে আসিয়া কুয়াটি বাঁধের বাহারগামিয়ার কুটিরের নিকট ধামদা পূর্ণিয়া রোডের ধারে তৈরি করাইয়া দিই। বলি, 1 লোটা পানি পিলাও মাই, একদম ঠান্ডা, দেখি তোমার কুয়োর জল কেমন। বৃদ্ধা যেন অপ্রত্যাশিত অনুরোধে কি করিবে ভাবিয়া উঠিতে পারিতেছে না। মুখের সম্মান অপেক্ষা ভীতির চিহ্নই অধিক পরিস্ফুট। জনতার মধ্যে তাহার গ্রামের যে সকল লোক আছে তাহাদের মুখের দিকে প্রশ্নের ভঙ্গিতে তাকায়। এই কুয়ার জল মাস্টারবাবুর বেটা খাইবে নাকি? গ্রামের আর কেহ তো ইহার জল ব্যবহার করে না। বলে কি সে জল আনিয়া দিবে? তাহার মাথায় আকাশ ভাঙিয়া পড়িয়াছে। তিলকধারী সিং তাহাকে সাহস দিয়া বলে, লোটা মাজিয়া জল ভরিয়া আনো। বিলুবাবু বলিতেছেন লোটায় করিয়া জল আসে। দীর্ঘ অবগুণ্ঠনবতী বাঁদরের স্ত্রী সঙ্গে দিয়াছে শালপাতায় মোড়া ধুলো ভরা বহুদিন সঞ্চিত খানিকটা গুড়। সলজ্জ বালক বালিকাদিগের মৌখিক আপত্তি ঠেলিয়া তাহাদের হাতে একটু একটু গুড় দিই। নিজেও গুড় ও জল খাই। বাদরের মা এক দৃষ্টে আমার দিকে তাকাইয়া আছে। চোখের চাহনি ঠিক খাইতে বসিবার সময় মা পাখা হাতে করিয়া বসিলে যেমন লাগে তেমনই। আমাকে খাওয়াইবার সময় সকলেরই চোখে একই ভাব ফুটিয়া ওঠে। মার, জ্যাঠাইমার, নদীর, সহদের মার, দুবেজির স্ত্রীর, সরস্বতীর ধ্বনি ওঠে, বলো গান্ধীজি কা জয়। হরেশ্বর বলে, বাদার মাই আমাকেও জল খাওয়াও। বালতিতে করিয়া জল আসে। সকলে কাড়াকাড়ি করিয়া বাহারগামিয়ার ছোঁয়া জল খাইতেছে। গ্রামের ওপর, সমাজের চোখের ওপর এই অনাথ সৃষ্টি কাণ্ড করিবার সাহস আজ ইহারা হঠাৎ পাইল কোথা হইতে? সকলের মুখে চোখে একটা বাহাদুরি দেখানোর ভাব ফুটিয়া উঠিয়াছে। গান্ধীজি কা জয়, জয় মহাত্মাজি কা জয়। অবিরাম জয়ধ্বনির মধ্যেও সকলেই তাহাদের মনের উদারতা আমাকে দেখাইতে সচেষ্ট। আর এখানে দাঁড়াইবার কি সময় আছে? নওজওয়ান নিকলে। বৃদ্ধার চোখের কোণ যেন একটু চিকচিক করিতেছে। কৃতজ্ঞতার আতিশয্যে। ইহাই তাহার দেওয়া গ্রামবাসীদের উদারতার মূল্য। মহাত্মাজি তাহার গোসাই গুহ দেবতা অপেক্ষা জাগ্রত দেবতা, সেই কথাই সে ভাবিতেছে। এই রাস্তা দিয়েই তো ভূমিকম্পের পর মহাত্মাজি হাওয়া গাড়িতে ধামাদার দিকে গিয়েছিলেন। হাওয়া গাড়িতে অত লোকের মধ্যে সে মহাত্মাজিকে চিনিতে পারে নাই, কেবল মাস্টার সাহেবকে চিনিতে পারিয়াছিল। বাদার বলে, মহাত্মাজির বদন সে জ্যোতি বাহির হইতেছিল। সে গান্ধীজির উদ্দেশ্যে প্রণাম করে। জনতা চলিয়াছে, আগে চলিয়াছে, পেছনে ফিরিয়া তাকাইবে কেন?
কত বাদরের মা কত স্থানে ঐরূপ প্রণাম করিতেছে, ইহাদের দেখিবার সময় কোথায়? ইহাদের হাতে এখন কত কাজ, মাথায় কত বড় দায়িত্ব। জয় বিলু বাবু কা জয়। একদল বলিতেছে মুম্বাই সে আই আওয়াজ, আর একদল বলিয়া দিতেছে সে আওয়াজটি কি। ইহার সহিত সুর মিলাইয়া বলিতেছে ইনকলাব জিন্দাবাদ। কাবাইয়ার উচ্চ প্রাইমারি স্কুলের গুরুটি জয়ধ্বনি দিবার সময় নাচিতেছে, যেন নগর সংকীর্তন হইতেছে। তার গলা ভাঙ্গিয়া গিয়াছে। হাঁপানি রোগী কাশিবার চেষ্টা করিবার সময় যেরূপ শব্দ হয়, জয়ধ্বনি দিবার সময় সেরূপ একটি শব্দ হইতেছে মাত্র। কিন্তু না আছে তাহার উৎসাহের অন্ত, না আছে তাহার নিজের ছাত্রদিগের সম্মুখে আত্মসম্মান রাখিবার প্রয়াস। একজন লোক ঘোড়ায় চড়িয়া কৃত্যানন্দনগরের দিক হইতে আসিতেছে। আমাদের দেখিয়া নামিয়া পড়িল। প্রণাম। সে আমাকে খবর দেয় যে আপনার ভাই সাহেব তো কৃত্যানন্দনগরে আসিয়াছে, হরকচাঁদ মারওয়াড়ির গোলায় কেরোসিন তেলের দাম তদারক করিতে। লোকটি আমাকে আর কিছু বলে না, কিন্তু পাশের দুই একজন লোককে ফিসফিস করিয়া কি যেন বলিতেছে। জনতা যেন কথা প্রকাশ করিতে চাহে না। বুঝিলাম নীলু পিপলস প্রাইস কন্ট্রোল কমিটির সেক্রেটারি আসিয়াছে কেরোসিনের স্টক কিংবা অন্য কিছু তদারক করিতে। আর সে বোধহয় কৃত্যানন্দনগরের লোকেদের রেল লাইনে ওঠানো, রাস্তা বন্ধ করা আর টেলিগ্রাফের তার কাটার বিরুদ্ধে কিছু বলিয়াছে। জনপ্রবাহ চলিয়াছে। আমাদের আদিম পুরুষেরা পেটের দায়, হতাশ হৃদয়, অনিশ্চিত লক্ষ্য লইয়া যেরূপ বাহির হইয়া পড়িয়াছিলেন, এ সেরূপ নয়। ইহা নতুন জগতের আশায় উদ্ভ্রান্ত জনতার অবারিত লক্ষ্যের দিকে চলা। কেবল হোমোস্যাপিয়েন্স বলিলে কাবাইয়ার মাস্টারটির সম্পূর্ণ পরিচয় হয় না। আর কেবল বায়োলজিক্যাল নেসেসিটি, জৈব আবশ্যকতা বলিলে তাহার অফুরন্ত উৎসাহের পূর্ণ ব্যাখ্যা হয় না। রেল লাইন দূরে কৃত্যানন্দনগরের গ্রামটি দেখা যাইতেছে। আধ ঘন্টার মধ্যে প্রায় সিকি মাইল রেল লাইন একেবারে নিশ্চিহ্ন হইল। রেলগুলি ও কাঠের স্লিপারগুলি সকলে কাঁধে করিয়া ভুট্টার খেতে বা রেল লাইনের ধারে ধারে জলের মধ্যে ফেলিয়া দিতেছে। কৃত্যানন্দনগরের দুইজন বৃদ্ধ ভদ্রলোক আসিয়াছিল এই দলকে এমন ভয়ানক কাজ করিতে বিরত করিতে। জনতা হাসি টিটকারি দিয়া তাহাদের বিদায় করিয়া দিল। একজন কাশের গুচ্ছ দিয়া দুইটি ছোট বালার মতো তৈয়ারি করিতেছে। কয়েকজন দৌড়াইয়া গিয়া সেই দুই ভদ্রলোককে ধরিল। হরিশ্চন্দ্র তাদের হাতে ওই বালা দুইটি পড়াইয়া দিল, বলিল চুরি পাহানকার ভানসা ঘর মে যাকার बैठो। আর একজন বলিয়া উঠিল আয় হায় ক্যা নাজুক কলাই, অর্থাৎ আহা কি নরম হাতখানি রে। এই আর এক জোড়া চুড়ি দিলাম, তোমার নীলুবাবুকে পড়াইয়া দিও, আর বলিয়া দিও কালেক্টর সাহেবের পয়সায় এই এলাকায় ফুটানি ছাঁটিতে যেন না আসে। কাবাইয়ার রহুয়া জানে খুফিয়ার সহিত কেমন বার্তাও ব্যবহার করতে হয়। মনে না থাকিলে উইলসন নীলকর সাহেবের কি হইয়াছিল তাহা মনে করিয়া দিও। জনতার সংযমের বাঁধ ভাঙিয়া গিয়াছে, আর উহারা নীলুর সম্বন্ধে আমার সম্মুখে কোনো মন্তব্য করিতে কুণ্ঠিত নয়। রেল লাইনের কাঠের পুলটিতে আগুন লাগিয়া উঠিয়াছে। কি করিয়া এত তাড়াতাড়ি এত মোটা গুড়িতে আগুন ধরাইল? মা তো দেখি উনান ধরাইতে হিমশিম খাইয়া যান। রহুয়ার সেই লাল গেঞ্জি পরা ছোকরাটি পাদ্রী সাহেবের নকল করিতেছে। কাল উহারা সাহেবের বাড়ি ঘেরাও করিয়াছিল। পাদ্রী সাহেব কিরূপ স্বরে গান্ধীজি কা জয় বলিয়াছিলেন তাহা শুনিয়া সকলে হাসিয়া আকুল। রেলগাড়ির শব্দ হঠাৎ শোনা যায়। সত্যই তো ইঞ্জিন দেখা যাইতেছে। এই আসিয়া পড়িল মিলিটারি ভরা গাড়ি, সঙ্গে থাকেন রেলের ইঞ্জিনিয়ার। পালা পালা, যে যেদিকে পারে খানা ডোবার ভেতর দিয়ে আলের ওপর দিয়া এক নিমেষের মধ্যে জনতা ছত্রভঙ্গ হইয়া গিয়াছে। টমি গানের কর্কশ শব্দ কানে আসিতেছে। কৃত্যানন্দনগরের দিকে একটি ভুট্টার খেতে আমি ঢুকিয়াছি। কৃত্যানন্দনগরের মধ্যে ইচ্ছা করিয়াই যাই নাই। গ্রামবাসীদের সহানুভূতি যখন নাই তখন যাইব কেন? সাইকেলটি তাড়াতাড়িতে লাইনের ওপর ফেলিয়া আসিয়াছি। ভুট্টার ক্ষেত, পাদ্রী সাহেবটির দাড়ি ঠিক ভুট্টার সনগুলোর মতো। গাছগুলি ভুট্টায় ভরিয়া উঠেছে। ক্ষেতের সোদা মিষ্ট গন্ধের মধ্যে বারুদের শব্দ পৌঁছায় না। সেই মোকদ্দমা চলিবার সময় সরকারি উকিল ঠাট্টা করিয়া ভুট্টা ক্ষেতের বিবরণ দিতে দিতে বলিতেছেন, গোড়ার দল ওই ভুট্টার ক্ষেত দেখিয়া মন্তব্য করিয়াছিল যে মাকাই
ইন্ডিয়ান কর্ন নয়, নাজি কর্ন। জজ সাহেব গাম্ভীর্য ত্যাগ করিয়া হাসিতেছেন, পেশকার সাহেব হাসিতেছেন। আমার উকিল হরেনবাবুও এই রসিকতায় না হাসিয়া থাকিতে পারেন নাই। পেরু আর চিলির সূর্য মন্দিরে থাকিত কৃত্রিম ভুট্টার গাছ, গাছের ডাঁটা আর পাতাগুলি রূপার, ভুট্টার দানাগুলি সোনার। চোখের পাতা তন্দ্রায় ভারী হইয়া আসিতেছে। একটু হাত পা টান করিয়া লওয়া যাক। গা হাত পা বসিয়া বসিয়া ব্যথা হইয়া গিয়াছিল, হাই উঠিতেছে। আজ কি ঘুম আসিবে নাকি? কত লোকের গল্প শুনিয়া আসিতেছি, ফাঁসির আগের দিন তাহাদের সব চুল পাকিয়া গিয়াছিল। আমার চুলও পাকিয়া যায় নাই তো, একখানি আয়না থাকিলে হইতো। কমরেড চানারবল্লী ফাঁসির আগে পাগল হইয়া গিয়েছিল, আর আমার ঘুম আসিতেছে। আশ্চর্য! আমার যদি অনেক টাকা থাকিত, তাহা হইলে আজ উকিল করিয়া যাইতাম। অনেক কোটি টাকা, তাহা দিয়া মার্ক্সবাদের প্রচার কার্য চলিত। ভারতের প্রতি গ্রামে গ্রামে রুশের বালক ও কিশোরদের সংঘের ন্যায় দলের সংগঠন হইতে পারিত। কিন্তু টাকা আসিবে কোথা হইতে? যদি লটারির টিকিট না কিনিয়া লটারিতে টাকা পাইবার সুবিধা থাকিত, তা হইলেই একমাত্র টাকা পাইবার আশা ছিল। আর যদি রাষ্ট্র আমাদের হাতে আসিত, তাহা হইলে কাজ করিয়া দেখাইয়া দিতে পারিতাম 10 বৎসরের মধ্যে দেশের কি করা যায়। কংগ্রেস কর্মীরা আবার জেল হইতে বাহির হইলে নিশ্চয়ই আমার নামে কোনো প্রতিষ্ঠান গড়িয়া তুলিবে। বিলুবাবু কা সড়ক, বিলু আশ্রম, না বোধহয় আমার ভালো নামে ব্যবহার করিবে, পূর্ণাশ্রম। কিন্তু আমার ভালো নাম যে পূর্ণ, তাহা তো কেউ জানেই না। সকলেই জানে বিলুবাবুকে, আর তাহারও পর কি হইতে পারে? হয়তো পূর্ণিয়ার নাম হইয়া যাইবে পূর্ণনগর, স্টালিনগ্রাদ বা গোর্কি শহরের মতো। বাজারে বালমুকুন্দ সাউর ধর্মশালার মোড়ের ওপর থাকিবে আমার মর্মার মূর্তি, বক্তৃতা দিবার ভঙ্গিতে। প্রতি বৎসর ওই দিনে দলে দলে লোক জুটিবে ইহার বেদিতলে, আমার স্মৃতির উদ্দেশ্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করিতে। বন্ধ চোখের পাতার উপর দেখিতেছি একটি সবুজ শিখা, ময়ূরের পাখার চোখের মতো, কিন্তু চঞ্চল ও কম্পমান। শিখাটি হইল লাল, হলদে, সবুজ, সবুজ, নীল, কালো। শিখাটি আছে কি নাই? আধার।